তো আমাদের নিয়মিত আয়োজন পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে আপনাদের সাথে আছে আমি রাজীব মির, আর আমার সাথে আছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর পিয়াস করিম এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এ আরাফাত। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, সমসাময়িক বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। চলুন তার আগে দেখিনি জিটিভি একটা বড় সুসংবাদ, এই বিজয়ের মাসে যে আমাদের টাইগাররা জয় ছিনিয়ে যাচ্ছে, টানা সিরিজের দ্বিতীয় জয়। আমরা একটু এটা নিয়ে আমরা মনে করি যে বিজয়ের মাসে আমাদের এই আমরা একটা সিরিজ জয়ের স্বপ্নেই বোধহয় এখন আছি। এটা কি আসলে কাকতালীয় কোনো ঘটনা, নাকি আসলে আমরা আমাদের দক্ষতা দিয়ে আসলে আমাদের ছেলেরা খেলছে? এবং আপনি আমার যেটা মনে হয় যে প্রথম ম্যাচে জয়টা পাওয়ার পরে অনেকেই হয়তো ভাববেন যে টেস্টে আমরা স্পেশালি প্রথম টেস্টে জিতে হেরে গেলাম অভিজ্ঞতার অভাবে, দ্বিতীয় টেস্টে হারলাম, প্রথম ওয়ানডেতে হয়তো হুট করেই জিতে গেছে, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে এইভাবে কম্প্রিহেন্সিভ একটা ডিফিটের পরে, হারানোর পরে আমি মনে করি না মোটেও এটা কাকতালীয়। তাছাড়া বাংলাদেশ সাইডের কিন্তু ওয়ানডেতে ভালো খেলার রেকর্ড আছে। কিছুদিন আগে এশিয়া কাপে তারা যে পারফরমেন্স দেখেছে, আমরা বাংলাদেশ টিমের শুধু টেস্ট ম্যাচ বড় খেলা মানে যেগুলো দীর্ঘ সময় মানে 5 দিনের ক্রিকেটে একটু সমস্যা হয়, বাট সেক্ষেত্রে আমি দেখবো যে যেটা দেখেছি বড় বড় দলগুলোর সাথে 4 দিনের মাথায় খেলাগুলি শেষ হয়ে যেত। আমরা কিন্তু 5 দিন টেনেছি এবং জয়ের সম্ভাবনা তৈরি করে পরে হেরেছি। তো সবকিছু নিয়ে আমি এটাকে কোইন্সিডেন্স বলবো না, আমরা অনেকখানি এগিয়ে যাচ্ছি এবং এটা একটা এই কোইন্সিডেন্সটা মানে স্পেশালি আনন্দের। বিজয়ের মাস বড় জয়, নিঃসন্দেহে আনন্দে আপ্লুত হবার দিন, কোন সন্দেহ নেই। সাবাস বাংলাদেশ। আমার একটু ক্রিকেট পাগলামি আছে, সম্ভবত আপনারও আছে। আমি তো আজকে আমার অফিসে বসে ইউনিভার্সিটিতে ক্লাসের ফাঁকে আমি কম্পিউটারের মধ্যে একদম চোখ বুজে বসে আছি, চিৎকার করছি প্রতিটা উইকেট পড়ছে ওয়েস্ট ইন্ডিজের। আমি একদম 20 বছর বয়সের যুবকের মতো লাফাচ্ছি, এরকম অবস্থা আর কি। না, নিঃসন্দেহে আনন্দের দিন, কোনো সন্দেহ নেই। এবং এক্ষেত্রে এনামুলের যে ফিরে মানে চমৎকার, মানে একদম বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করেছে এনামুল হককে। এবং এর আগে সোহাগ গাজীর ব্যাপারে মানে এই নতুন ছেলেরা যা করছে দুর্দান্ত। আমি একটু অন্যভাবে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে ক্রিকেট কি আসলে ক্রিকেট? এই ক্রিকেট খেলা কি শুধু খেলা? ইদানিং বলা হয় যে ক্রিকেট ডিপ্লোমেসির নাম। সেক্ষেত্রে বাংলাদেশ এই ক্রিকেট জয়ের মাধ্যমে কি অন্য কোনো ধরনের সম্পর্ক তো দীর্ঘদিনের। আপনার এই যে চীনে মার্কিন যুক্তরাষ্ট্রে পিং পং ডিপ্লোমেসির কথা আমরা জানি না, ক্রিকেটের সঙ্গে ন্যাশনালিজমের সম্পর্ক নেই, মানে স্পোর্টসের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক নিয়ে অনেক লেখালেখি হয়েছে। মানে স্পোর্টস তো একটা ম্যাটাফোর, এটা একটা ট্রোপ, এটা একটা সিম্বল একটা জাতীয়তাবাদী সেন্টিমেন্টের। হ্যাঁ, ওগুলো তো আছে। আমরা যে এত উদ্দীপ্ত হই কেন, এর কারণটা তো হচ্ছে এটা একটা জাতীয় চেতনার একটা নার্ভ, এটা স্ট্রাইক করে। তো আজকের দিনে আমি কোন রকম বস্তুনিষ্ঠ বিশ্লেষণ যেতে চাই না, আমাদের ক্রিকেট অ্যানালিস্ট, আমি ক্রিকেট ভক্ত, আমরা আজকে ভাবাবেগই বলবো যে আমাদের দেশে ক্রিকেট পাগল। শুধু একটু আর কি, যদি মানে একটু বস্তুনিষ্ঠতার স্বার্থে, সেটা হচ্ছে এই যে নিউজিল্যান্ডকে আমরা 5-0 হোয়াইট হাউস পাস করলাম, সেখান থেকে ওই যে বানরের তেল মাখা বাসে ওঠার মতো আবার একটু পিছিয়ে গেলাম, ভয় হয়, আশঙ্কাটা হয় যে আমরা ধরে রাখতে পারবো কিনা। এই ভয়টা হচ্ছে ভালোবেসে ভয়, এটা কিন্তু ক্রিটিকের ভয় না। আবার মানে এনামুল হককে তো দুর্দান্ত লেগেছে আজকে, একদম মনে হয়েছে জড়িতার মতো। আবার ভাবলাম যে ইমরুল কায়েস এরকম প্রমিস দেখে আজকে মনে হচ্ছে যে ফাইনালি বাংলাদেশের ওপেনার ডিউটি করলো, মানে তামিমের সঙ্গে কে থাকবে। সেকেন্ড ম্যাচে নাজিমউদ্দিন ব্যর্থ হয়েছে, প্রথম ম্যাচে জুনায়েদ সিদ্দিকী ব্যর্থ হয়েছে, কিন্তু মনে হচ্ছে ইমরুল কায়েস তো প্রমিস দেখেছে, প্রমিস ধরে রাখতে পারেনি। এইসব আশঙ্কা, ভালোবাসার আশঙ্কা আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে প্রচন্ডভাবে আনন্দে উৎপীড়িত হবার দিন। কিন্তু আমাদের অনেক আনন্দ আছে, কিন্তু আমরা অনেক সারা বছর আবার অনেক আতঙ্কে থাকি। এই আনন্দের মধ্যে আবার আতঙ্কের মধ্যে এই ধরনের আনন্দ হয়তো আমাদেরকে অনেক কিছু ভুলিয়ে দেয়। আমরা বেশ কিছুদিন আগে তাজরিন গার্মেন্টসে যে ঘটনাটা ঘটলো এবং তার ফলে যে শ্রমিকদের বেতন দেওয়া হলো না, সেটা নিয়ে যে আন্দোলন মুভমেন্ট হলো এবং অনেকগুলো গার্মেন্টসের অনেক ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে, এবং আজকে শ্রমমন্ত্রী সে ব্যাপারে একটা আশ্বাসও দিয়েছেন যে 6 তারিখের মধ্যে দেওয়া হবে। কিন্তু এই যে তদন্ত মানে কারা কারা আসলে শ্রমিক ছিল এই বিষয়ে সরকার কেন ওই স্পটে ওই এলাকায় কেন কোনো একটা অনুসন্ধান দল মানে গঠন করলো না, বা ওখানে থাকতে পারতো কিনা, একটা ক্যাম্প থাকতে পারতো কিনা যারা এই ব্যাপারে কাজ করতে পারতো? বলা হয়েছে যে শ্রম মন্ত্রণালয় এসে জানতে ঢাকায়, কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা এই গার্মেন্টস কর্মীদের যে আত্মীয় স্বজন, তাদেরকে এই মুহূর্তে এরকম আসে শ্রম মন্ত্রণালয় এসে কে মারা গেছে কি এরকম তথ্য না দেওয়ার চেয়ে সরকার ওই রকম কোনো ভূমিকা কি পালন করতে পারতো? যে আমি আপনার সাথে এই ব্যাপারে একমত। আসলে অলরেডি যারা এই তাদের সহকর্মীদের হারিয়েছেন এবং যেভাবে তারা যে সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা জানি সরকারের সাথে যে কোনো বিষয় নিয়ে ডিল করা, কোনো দল নির্বিশেষে সরকার মানে ইন জেনারেল সরকার খুবই ডিফিকাল্ট। আমরা জানি সরকারের প্রসেসগুলি কেন জানি এরকম। এই যে যখন সরকার ধরেন জমি অ্যাকোয়ার করে, এই যে বেচারা করলো তার কম্পেনসেট হতে হতে জীবন পার হয়ে যায়, এই ধরনের বিষয়গুলি, এই জটিল প্রসেসগুলি আসলে ওভারঅল ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, এখানে অনেক কিছু আছে
আপনি এটাকে সহজতর মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, আধুনিক যে ধ্যান ধারণাগুলো, এগুলো তো মনে হয় না সরকারি কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টের মধ্যে কেউ ভাবেন বা ওই ধরনের কোনো প্র্যাকটিস আমরা দেখি। বাট আপনার সাথে একমত, আমি ডিটেল ইয়েতে যাবো না, কারণ আমার পূর্ণাঙ্গভাবে জানা নেই যে আসলে কেন পারেনি। বাট এটা যদি অন দ্য স্পট যারা আসলে ভিক্টিমাইজ হয়েছে, যাদের কাছে আমাদের এই সরকারের যে কমিটমেন্ট বা প্রশাসনের যে কমিটমেন্ট পৌঁছে দেওয়ার কথা, তাদের দোরগোড়ায় যদি পৌঁছানোর ব্যবস্থা করা যেত, তাদের কিছুটা তো লাঘব হতো দুঃখ কষ্ট, সেটা করতে পারলে ভালো হতো। এবং আমি আপনার সাথে একমত এই ব্যাপারে। বেশ করে আমার একটা কথা হলো যে বিজিএমই আছে, তো বিজিএমএ থাকার পরেও সবসময় সরকারকে কেন বিষয়গুলিতে নাক গলাতে হয়? বিজিএমএ তাহলে করে কি, মানে ওদের কাজ কি আসলে? আমি আপনার সঙ্গে একমত। মানে আরাফাতের সঙ্গে আমার একটা খুব মজার সম্পর্ক আছে আর কি। আই থিঙ্ক আমাদের একটা অলিখিত চুক্তি হয়ে গেছে যে অনেক ব্যাপারে আমরা উই এগ্রি টু ডিসএগ্রি। হ্যাঁ, অনেক ব্যাপারে আছে, কিন্তু এই ব্যাপারে আমি নিঃসন্দেহে একমত না। আমি এই গার্মেন্টস সংকটের ব্যাপারটাকে, এই অগ্নিকাণ্ড, এই ট্র্যাজেডি, ওই ব্যাপারটাকে একটা ব্যাপকতার কনটেক্সটে দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের মতো দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের জন্য, শিল্পের বিকাশের জন্য, শিল্পের সংরক্ষণের জন্য একটা ট্রাইপার্টাইট অ্যালায়েন্স দরকার হয়, রাষ্ট্র, পুঁজি এবং শ্রমের। ফলে রাষ্ট্রকে দায়িত্ব নিতেই হবে। মানে এটা আমি এখন নিউ কেনসিয়ান ইকোনমি পার্সপেক্টিভে দেখি কিনা, কিংবা আমাদের যে স্টেট লেড ডেভেলপমেন্ট পলিসি স্ট্র্যাটেজিগুলো হয়েছে ইস্ট এশিয়ান দেশগুলোতে, মালয়েশিয়াতে, সেইভাবে দেখি কিনা, কিন্তু রাষ্ট্রের একটা ভূমিকা থাকবেই। হ্যাঁ, বিজিএমই এর তো দায়িত্ব আছে, কিন্তু তাদের উপরেই ছেড়ে দিলে হবে না। আমার কাছে মনে হয় যে আমি যদি ওভারঅল বাংলাদেশের শিল্প বিকাশের স্ট্র্যাটেজি ধরি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন স্ট্র্যাটেজি ধরি, সেখানে রাষ্ট্র, পুঁজি এবং শ্রমের মধ্যে এক ধরনের ট্রাইপার্টেড অ্যালায়েন্স লাগবে, এক ধরনের ভারসাম্যমূলক সম্পর্ক রাখবে, এবং ওই জায়গায় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে আমাদের নেগোসিয়েট করার একটা ব্যাপার লাগবে। ফলে সরকারের ভূমিকাতে আমি অবাক হচ্ছি না, বরং এটা বাঞ্ছনীয়। মালিক পক্ষের আরও একটু দায়িত্ব নিতে পারলে ভালো হতো। আমি একটু ক্ষিপ্ত হয়েছিলাম যেদিন অগ্নিকাণ্ড হলো, সেদিন একটি টেলিভিশন শোতে ভদ্রলোক, বিজিএম এর সাবেক কর্মকর্তা, মালিক পক্ষের কথা বলছেন। আমি বলছি যে আজকে আপনি শুধু মালিক পক্ষের সাফাই গাচ্ছেন কেন? আপনার কখন সেলফ ক্রিটিক করতে পারবেন না যে আবার দোষগুলো কি হয়েছে? কিন্তু তারপরে আমি মনে করি যে এই পুরো ঘটনা তো ক্লাসিক্যাল শ্রেণী সংগ্রামের মডেল দিয়ে দেখলে হবে না। আজকে বাংলাদেশের শিল্প বিকাশের জন্য আমাদের শিল্প উদ্যোক্তাদের প্রয়োজন, আমাদের জাতীয় পুঁজির বিকাশের প্রয়োজন, তাদের সঙ্গে শ্রমের একটা ভারসাম্যমূলক সম্পর্ক তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের কাম্য। জি, আরাফাত, আমাদের তো এইটা প্রথম না যে গার্মেন্টসের কর্মীরা মারা গেল, এর বাইরেও দেখা গেছে আরো অনেক গার্মেন্টস কর্মীরা বিভিন্ন সময় পুড়ে মরেছে এবং অন্য রকমের দুর্ঘটনা মরেছে। সেক্ষেত্রে স্পেকট্রামের কথা আমরা জানি বেশ কিছুদিন আগে। এবং তাহলে পরপর এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ক্ষেত্রে দায়িত্বটা কে নেবে বা কিভাবে এটা সমাধান বা কি করা উচিত? যেটা হচ্ছে কি, যে আমার যেটা মনে হয় যে পিয়াস ভাইয়ের সাথে আমি একমত এখানে, যেটি বললেন যে ত্রিপক্ষীয় একটা অংশগ্রহণ খুবই জরুরি, এবং আমি প্রচন্ডভাবে একমত। সবাইকে মিলে ঝুলিয়ে দায়িত্বটা নিতে হবে। প্রাইভেট সেক্টরে সরকার যেমন সরাসরি ইন্টারভিউ করবে না, কিন্তু সরকারকে তদারকি এবং মনিটরিং এর দায়িত্বে থাকতে হবে। এখানে বিজিএমই বা মালিক পক্ষ যারা আছে, তাদেরকে আরো দায়িত্বশীল হওয়ার ব্যাপারে সরকারের একটা বড় ইনফ্লুয়েন্স থাকতে হবে। যারা শ্রমিক আছেন তাদেরকে আর একটু এডুকেট করা, ট্রেন আপ করা, এবং কাজ ছাড়াও তাদের নিজস্ব সিকিউরিটি, সেফটি, এই বিষয়গুলো ট্রেনিং এর প্রয়োজন আছে। তারপর আমি বলবো যে আসলে গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন হলেও ওই অর্থে ম্যাচিওর্ড হয়ে ওঠেনি। এখনো কিন্তু অনেক চড়াই উৎরাই পার হয়ে আমরা দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার। তারপর অনেক বড় বড় ইম্পেডিমেন্টস আমরা কিন্তু ফেস করি। এখানে আমরা সর্বনিম্ন মূল্যে, বিশ্বের সর্বনিম্ন মূল্যে এই সস্তা শ্রমের সেল করি বলেই কিন্তু এরা যারা বায়ার তারা কেনে। তো এখন এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি জানি না পিয়াস ভাই এগ্রি করবেন কিনা। আমি আল জাজিরাতে একজনের কাছে শুনছিলাম, উনি দেখেছেন তার রেফারেন্স, এবার আমার খুব পছন্দ হয়েছে, যে যারা বায়ার আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তাদেরকে কিন্তু বুঝতে হবে আমি যখন একটা পণ্য কিনছি, আমি ওই পণ্যে অতটুকু দাম দিতে রাজি আছি কিনা, যেটা ইভেন্চুয়ালি রোল করে যাবে ওই সিকিউরিটি অ্যান্ড সেফটিতেও কাজে লাগবে। কারণ দেখুন, আপনি যখন ওইভাবে কমপ্লায়েন্ট একটা ফ্যাক্টরি করবেন, এটা তো কস্ট ইভেন্চুয়ালি, সেটা তো ইভেন্চুয়ালি দামটা বাড়িয়ে দিচ্ছে, সেই দামটা তো ইভেন্চুয়ালি বায়ারের, কনজিউমারের হাতেও যাচ্ছে। তো কনজিউমার যিনি থাকবেন, যিনি কনজিউম করবেন, তার মধ্যেও কিন্তু সেই নৈতিকতা বোধের জায়গাটি থাকতে হবে, যে আমি যাতে মানে গলার উপরে পাড়া রেখে বার্গেন করে জিনিসটা না কিনি। হ্যাঁ, হোলসেলাররা যাতে করে তারা বাধ্য হয় তার বিজনেস টিকে রাখার জন্য কম্প্রোমাইজ করে কি ওই শ্রমিকের সেফটি, সেটা যাতে না হয়। এই জায়গায় আছে। জি, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন।
আচ্ছা, আমাদের 91 কেটে গিয়েছে। জি, আপনি বলতে চান? সেটাই বলছিলাম যে সেই জায়গা থেকে আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা বায়ার আছে, আমাদের দিক থেকে আমরা তাদের ব্যাপারে ওই বিষয়গুলি আমরা রেজ করতে পারি। জি, আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি যে আল জাজিরা এটা বলছিল যে বায়ারদের কোথায় সচেতন হওয়ার প্রয়োজন আছে। আলটিমেটলি তারা মনে হয় বিভিন্ন রকমের প্রক্রিয়া গিয়েছে এবং এই গার্মেন্টসকে বলেছে যে তাজরিন থেকে আমরা আর কোনো রকমের মাল নেব না। কিন্তু না, সেটি তো অন্য কথা। কিন্তু বাংলাদেশে তো বেশিরভাগ গার্মেন্টসই বলা হয়ে থাকে যে অভিযোগ আছে যে এখানে যে কমপ্লায়েন্সের বিষয়টা, তাতে বটে, অগ্নি নির্বাপনের ব্যবস্থা নিয়ে সিঁড়ি, তাতে বটে, সংকীর্ণ সিঁড়ি, আমি বলেছি যে এগুলো শুধু ডিমান্ড করলে হবে না, এই জিনিসগুলো করতে গেলে একটা খরচ আছে, কস্ট আছে, সেটাও তাদের বেয়ার করতে হবে, নিতে হবে। তারা যদি এইদিকে বলবে এগুলো সব করো, আবার ওদিকে গলায় পাড়া দিয়ে বার্গেন করে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে তখন কম্প্রোমাইজ করছে এরাও, তাহলে তো এটাও একটা কন্ট্রাডিক্টরি অবস্থান। না, আমি আরাফাত সঙ্গে একমত। আমি শুধু একটু যোগ করবো, এবং আমরা কন্ট্রাডিক্ট করছি না পরস্পরকে। সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি মানে বায়ার্সদের, ধরেন আজকে যদি আপনি আমেরিকার কথা ধরি, আমেরিকার যে কোনো ডিসকাউন্ট স্টোরেজ, যে সিপনি বলি, সিয়ার্স বলি, ওয়ালমার্ট কিংবা তো আছেই, তৃতীয় বিশ্বের থেকে তৈরি হওয়া গার্মেন্টসের সয়লাভ হয়ে আছে একদম। হ্যাঁ, সেখানে বায়ার্সের একটা ব্যাপার থাকে যে তার কতটা প্রফিট করতে, কত দামে বাংলাদেশ কিংবা নেপাল কিংবা নিকারাগুয়া, শ্রীলঙ্কা থেকে কিনে নিয়ে কতটা দামে বিক্রি করতে পারবে। কনজিউমাররা যারা আপনার ব্র্যান্ড স্টোরে যাচ্ছে না, ডিসকাউন্ট স্টোরে সস্তায় শার্ট পাচ্ছে, জামা পাচ্ছে, তাদের থাকে। কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিম ইউরোপের কিংবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বাজার কিন্তু শুধুমাত্রই ক্রুডলি ইকোনমিক ফ্যাক্টর দ্বারা পরিচালিত না, কতগুলো এক্সট্রা ইকোনমিক ফ্যাক্টর আছে। এবং একটা এক্সট্রা ইকোনমিক ফ্যাক্টর আছে, কতগুলো আইডিওলজিক্যাল কনসিডারেশন থাকে। এই যে ওয়ালমার্ট যে বলে যে আমি নেব না বাংলাদেশ থেকে, তার কিছুটা হচ্ছে ওয়ালমার্টের অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্ত, কিছুটা হচ্ছে যে কনজিউমারদের উপর কিরকম ইম্প্যাক্ট পড়বে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচারিত হয় যে ওয়ালমার্ট একটি তৃতীয় বিশ্বের দেশের অগ্নিদগ্ধ শ্রমিকের জামা বিক্রি করছে, সেখানে কনজিউমার এটা কি হবে, আপহিভেলটা কিরকম করে হবে। এই এক্সট্রা ইকোনমিক ফ্যাক্টরসগুলোকে কিন্তু ইকোনমিক প্রফিট এর ব্যাপারে ইনক্লুড করতে হয়। এবং এই ইকুয়েশনটা খুব কমপ্লেক্স, কারণ এর কোনো প্রিসাইজ কোনো ম্যাথমেটিক্যাল মডেল নাই যে এত পার্সেন্ট ইকোনমিক প্রফিট, এত পার্সেন্ট হিউম্যান রাইটস ইস্যু। এটা পরিস্থিতি থেকে পরিস্থিতি ভ্যারি করবে, ইটস এ কমপ্লেক্স ইকুয়েশন, কিন্তু ওই ফ্যাক্টরগুলোকে কিন্তু ইনক্লুড করতে হয়। এটা আমাদের দিক থেকে হয়তো আমরা আরো রেজ করতে পারি, মানে যারা এন্ড কনজিউমার, যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তাদেরকে হয়তো আমরা আরো সচেতন করতে পারি যে দেখো তোমাদেরও রেডি থাকতে হবে, তোমরা তো কনজিউম করবা, কিন্তু ওই টাকাটা তোমাদের এক্সট্রা দিতে হবে, রাজি থাকতে হবে, যেটা সিকিউরিটি এন্ড সেফটির জন্য ব্যবহৃত হবে। আর যেটা হয় যে মানে কনজিউমার তো একটা হোমোজিনাস বডি না, তো যেমন ধরেন আমরা যখন ছিলাম গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, ওখানে অধ্যাপনা করেছি, একটু দাম দিয়ে কোঅপারেটিভ স্টোর থেকে জিনিস কিনেছি, একটু দাম দিয়ে নিকারাগুয়ার কফি কিনেছি। হ্যাঁ, ভাবলাম যে নিকারাগুয়ার জনগণকে সাবসিডি করা হবে, কিন্তু এটা ঠিক কলেজ এডুকেটেড মিডল ক্লাস যতটা করে, আবার শ্রমিক শ্রেণী অতটা করে না আনফর্চুনেটলি। কিংবা পলিটিক্যাল লিবারেলরা যতটা এই ছাড়টা দিয়ে রাজি, পলিটিক্যাল কনজারভেটিভ যতটা ছাড় দিয়ে রাজি হয় না। কিন্তু ওভারঅল আই এগ্রি উইথ ইউ। আমরা আরেকটা বিষয় যেতে চাচ্ছি, সেটা হলো যে আসলে দেশের বৈদেশিক রপ্তানি তো আমরা গার্মেন্টসের মাধ্যমে করছি, কিন্তু আবার সবসময় বলা হয় যে দেশের একটা রাজনৈতিক স্থিতিশীলতা এর জন্য খুব জরুরি। কিন্তু আমরা ইদানিংকালে দেখলাম যে বাংলাদেশের রাজনীতিটা আবার কেন জানি একটু আবার স্থিরতা টান নেই। একদিকে জামাতের নানা ধরনের আক্রমণাত্মক আচরণ, তারপরে যুদ্ধাপরাধের বিচার বিষয়ে গভর্নমেন্টের এক ধরনের বক্তব্য, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গিয়ে বলেছেন, গত কেয়ারটেকার এবং বিএনপি সরকারকে আবার একই লাইনে নিয়ে এসে বলেছেন যে ওটা আসলে লুটপাট, সন্ত্রাসের রাজত্ব, আর তত্ত্বাবধায়ক সরকার বলছে ওটা একটা ভীতির রাজত্ব সৃষ্টি করেছে। সেই হিসেবে একদিকে বিএনপিকে তার শাসনামলকে হেয় করা এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দেওয়া প্রধানমন্ত্রীর একটা প্রচেষ্টা ছিল। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে জামাতের এই উত্থান বা আবার মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কথা বলা, এই রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এখন, এই মুহূর্তে কি আমরা বুঝতেছি? একটা জিনিস চমৎকার বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে আসছি, উনি বলেছেন যে আওয়ামী লীগের বাইরেও তো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি রাজনৈতিক দলগুলি আছে। উনি বলছেন যে সবার মধ্যে মত দ্বৈততা থাকতে পারে বিভিন্ন ইস্যু নিয়ে, কিন্তু যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই। আই থিঙ্ক সেই জায়গা থেকে আমি তো আমার দিক থেকে বিএনপিকেও আবেদন জানাতে চাই, এবং ট্রু সেন্সে তারা কিন্তু কথার কথা বলে যে আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, আবার যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত যুদ্ধাপরাধী যারা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে
তাদের আবার অনেক সময় মুক্তি দাবি করে রাজবন্দী বলে ফেলে। তো আমি বলি মিন করে ট্রু সেন্সে এই ওয়ান্স এন্ড ফর অল এই যে কলঙ্কের জায়গাটি আমাদের রিমুভ করা উচিত। আমাদের পলিটিক্সে এই যে এই সমস্যা সংঘাতগুলি কেন হওয়ার পিছনে আমার যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলিকে নির্ধারিত করেছিলাম হয়ে গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে, মুক্তিযুদ্ধ বিপ্লব যাই বলেন, সেই স্বতঃস্ফূর্তভাবে নির্ধারিত বিষয়গুলি আবার সামহাও ডিভাইডেড হয়েছে, বিভিন্নভাবে খণ্ডিত, দ্বিখণ্ডিত এবং ডিভিশন ক্রিয়েট করা হয়েছে। এই ডিভিশনগুলি যতদিন থাকবে এই সংঘাতগুলি থেকেই যাবে। কারণ ডিভিশন এখানে দুটো জিনিস আছে, এর আগেও আমি বলেছি বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যে ডেমোক্রেসিতে আপনার ডিসএগ্রিমেন্ট থাকবে, মতদ্বৈধতা থাকবে, ইট ইজ বিউটি অফ ডেমোক্রেসি, ইটস পার্ট অফ ইট। এটা না থাকলে আমরা এগিয়েও যাব না। কিন্তু ডিভিশন ইজ রিয়েলি ব্যাড, স্পেশালি ফান্ডামেন্টাল ইস্যুসগুলোতে যে পিলারগুলোর উপর একটি দেশ এবং সমাজ দাঁড়াবে। তো আমরা এই পিলারগুলোকে নির্ধারণ করেছিলাম, আমি দলমত নির্বিশেষে বলছি, কোন পার্টিকুলার দলের উপর বেস করে না, কিন্তু মুক্তিযুদ্ধকে কেন্দ্র ধরে যেগুলোর উপরে আমরা ঐক্যমত প্রতিষ্ঠা করেছিলাম সেই পিলারগুলি আসলে ডিভাইডেড হয়ে গেছে ৭৫ পরবর্তী সময়। এই ডিভিশনের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান ঘটেছে বিভিন্ন সময়, পরবর্তীতে তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেমোক্রেসি এসছে ঠিকই, কিন্তু ডিভিশনের আউটকাম হিসেবে, যার কারণে এই সংঘাতগুলির রুট কজ কিন্তু আপনি যদি দেখেন ওই ডিভিশন। জি, আমাদের একটা ফোন আছে, আমরা একটা ফোনটা নিয়ে নিই। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগং থেকে হাবিব বেদা বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বিজে নিয়ে যারা আছেন তারা তো শ্রমিকদের কল্যাণের জন্যই আমার মনে হয় যে তারা শ্রমিকের টাকা দিয়েই তো আজকে তারা কোটি কোটি টাকার মালিক। তো এই যে তাদের এত বড় একটা ঘটনাতে বিজেএম এর যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে টাকা দিবে, যে তাদের বেতন ভাতা এগুলো দেওয়া হবে, এগুলো কেন দেওয়া হচ্ছে না? এগুলো দিতে এত গড়িমসি করতেছে কিনা? তারা তো দেশের জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা। ওরা বলছে যে আসলে বিজেএম এই বিষয়টা হ্যান্ডেল করার কথা ছিল, কিন্তু তারা সে অর্থে করতে পারছে কিনা। আমি ভেতরকার তথ্যগুলো জানি না, কেন করতে পারছেন আমি জানি না, আমিও জানি না, আসলে করা উচিত, বিজেএম এর করা উচিত। বিজেএম এর বিরুদ্ধে আমি দেখলাম, আমার মনে আছে কিনা ৫-৬ মাস আগে এই সম্ভবত বিজেএম এর থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ, আমি প্যারাফ্রেজ করছি, এক্সাক্ট ফ্রেজটা আমার মনে নেই, যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটা অগ্নিগিরির উপর বসে আছে, যে কোনো মতো শ্রমিক বিস্ফোরণ হতে পারে। এটা তো বাস্তবতা। এখন মানে যেটা হচ্ছে যে আমরা তো একটা বাজার অর্থনীতির মধ্যে আছি, এবং বাজার অর্থনীতি যখন মালিকরা ইনভেস্ট করছেন, আমরা ওখানে মালিকরা প্রফিট করবেন, এটা আমরা কেউ এখানে দাতব্য চিকিৎসালয় করতে আসেনি। কিন্তু কথা হচ্ছে যে শ্রমিককে স্বার্থটাকে কোঅপ্ট করা, কারণ সুখী পরিতৃপ্ত শ্রমিক হচ্ছে প্রোডাক্টিভ শ্রমিক। ফলে ক্যাপিটালের স্বার্থেই কিন্তু মালিকদের লক্ষ্য থাকা উচিত শ্রমিকদেরকে যথাসম্ভব পরিতৃপ্ত করা, না হলে ইকোনমিক প্রোডাক্টিভিটি। স্লেভ ইকোনমিতে যখন জোর করে লোক খাটানো যায়, শিল্পাঙ্গনে কিন্তু শ্রমিকদেরকে জোর করে বেশি দূর পর্যন্ত কাজ করা যায় না, তারা স্লো ডাউন করবে, তারা অ্যাবসেন্টিজম করবে, তারা হাজার, তাই হয়, পৃথিবীর সব দেশই হয়। ফলে যে কারণে বারবার শ্রম এবং পুঁজি ভারসাম্যের কথা বলি। আপনাদের একটা কোশ্চেন থেকে আপনাকে একটু বলতে যাচ্ছি, সেটা হলো যে বিউটি অফ ডেমোক্রেসিসে উনি বলেছেন যে অপিনিয়নে যে ডিফারেন্সেস থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশে অপিনিয়নের ডিফারেন্সেস আমরা ধরে নেই যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত একটা অপিনিয়ন যদি ধরে নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে জামাত এই ডেমোক্রেসির বিউটিতে থাকতে পারে বাংলাদেশে? আচ্ছা, আমাকে একটু ৩-৪ মিনিট কথা দিতে হবে সেখানে, ৩-৪ মিনিট কথা দিতে হবে, এবং সেখানে আমি একদম আপনাকে 100% গ্যারান্টি দিই যে আরাফাত আমার সঙ্গে একদম পোষণ করবেন না। সেটা হচ্ছে যে একটা হতে পারে জামাতের ব্যাপারে আমাদের অ্যাটিটিউডটা, জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জামাত গণহত্যার সঙ্গে জড়িত ছিল, সেটা একটা বিতর্ক হতে পারে। বিতর্কতে আমি যাচ্ছি না, এই ব্যাপারে আমার দ্বিমত হবে না। আমি একটু প্র্যাগমেটিক জায়গা থেকে বলছি। ধরা যাক জামাতকে আজকে আপনি নিষিদ্ধ করলেন, জামাতকে আজকে আপনি কনস্টিটিউশন লিবারাল স্পেসে আপনি আনতে দিলেন না, কিন্তু আপনি কি করে সেটা নিশ্চিত করবেন? আপনি যদি জামাতকে নিষিদ্ধ করেন, জামাত যদি আরেকটা পার্টি, যেটা ইজিপ্টে হয়েছে, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বা অন্য একটা পার্টি নামে, না আন্ডারগ্রাউন্ড না, অন্য একটা পার্টি নামে আত্মপ্রকাশ করলো, আপনি তো বলতে পারবেন না যে জামাত আর কোনো নামে, জামাত ইসলামে নিষিদ্ধ করলেন, তার অন্য একটা পার্টি আত্মপ্রকাশ করলেন, এটা আপনি লিগালি কি করে ঠেকাবেন? ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আপনি ধরেন বললেন যে জামাতের এই ২০০ নেতা রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ। জামাত তো আওয়ামী লীগ, বিএনপির মতো ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক নিষিদ্ধ করার ব্যাপারে সরকার চিন্তাও করছে না। না, সেখানে আমি আসছি, একটু আমাকে সময় দেন। এটা করলে তো জামাতে আরো ২০০ নেতা উঠে আসবে। ৩ নম্বর হচ্ছে জামাত যদি আন্ডারগ্রাউন্ডে পুশ করা হয়, তাহলে কিন্তু এটা অনেক বেশি ডেঞ্জারাস হবে। আন্ডারগ্রাউন্ড জামাত অনেক বেশি ডেঞ্জারাস হবে লিগাল জামাতের চেয়ে। এখন সরকার বলছে যে আমি নিষিদ্ধ করবো না, কিন্তু আমি গাছেরটাও খাবো, তলারটা করে তো হবে না, এটা তো হবে না। আপনি নিষিদ্ধ না করেন,
আপনি যে নির্বন্ধ রাজনৈতিক দল, তাকে আপনি শান্তিপূর্ণ মিছিল করতে দেবেন না, তাকে আপনি প্রেস ক্লাবে সেমিনার করতে দেবেন না, তাকে ঢাকা এবং ঢাকার বাইরে তাকে অফিসে তালা মেরে রাখবেন। হয় আপনি নিষিদ্ধ করেন, এবং নিষিদ্ধ করবে কতগুলো প্র্যাগমেটিক অসুবিধার ব্যাপার আছে। আপনি নিষিদ্ধ না করলে তাকে লিগাল কনস্টিটিউশনাল স্পেস থেকে কোঅপ্ট করেন। নিষিদ্ধ করতে হলে তো বিএনপি আওয়ামী লীগ একমত হতে হবে। শুধু আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ করা হলে তো বিএনপি যদি সাপোর্ট দেয় তাহলে তো এই দেশে আওয়ামী লীগ বিএনপির কোন কথাটার জন্য বসেছিল? আপনি কি বললেন এটা? আওয়ামী লীগ বিএনপির কোন পরামর্শ শোনার জন্য বসেছিল? ফলে বিএনপি সমর্থন না দিলে আওয়ামী লীগ করবে না সেটা কথা না, কিন্তু কথা হচ্ছে যদি আওয়ামী লীগ জামাতকে ব্যান করে, আওয়ামী লীগ বোকামি করবে, কারণ এটাকে হজম করতে পারবে না আওয়ামী লীগ, এটা বলছি আমি। কিন্তু আপনি যদি ব্যান না করেন তাহলে তো আর যে কোনো নির্বন্ধিত রাজনৈতিক দলের মতো জামাতকে ট্রিট করতে হবে। সেক্ষেত্রে তো আপনাকে অন্যভাবে এই প্রশ্নে আমি বলি যে আগামীকাল জামাতের একটা ঢাকা একটা বড় জনসভা করার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এরা অনুমতি নেয়নি, বা ওরা বলেছে যে ওরা অনুমতি নিয়েছে কিন্তু সেই জনসভাটা করতে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসই থাকে, বিউটি অফ ডেমোক্রেসি হয়, তাহলে তারা এটা কেন করতে পারবে না? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস বলি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আমি শুনেছি, উনি ক্যাটেগরিক্যালি বলেছেন কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো অনুমতির জন্য আবেদন করা হয়নি। জামাত ফ্যাক্স পাঠিয়েছে বিভিন্ন মিডিয়াতে যে অনুমতির জন্য চিঠি যেটা পাঠিয়েছে তারা। যদি আমরা ধরে নেই যদি পাঠানো হয়ে থাকে, তাহলেও যদি এটা কোন প্রক্রিয়া যাচ্ছে? আচ্ছা, কিন্তু আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই দ্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য, বিকজ হি ইজ স্পিকিং ফ্রম একটা ক্যাপাসিটি, একটা অবস্থা। তো এটি একটি আরেকটি জিনিস হচ্ছে কি, জামাতের ব্যাপারে আমার যেটা ওপিনিয়ন, জামাত একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করছে বটে, কিন্তু তার মানে এই না যে তার ফ্রন্টাল অর্গানাইজেশন এবং তার আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন নাই এবং তারা কোনো অ্যাক্টিভিটি করছে না। আচ্ছা, দে অলরেডি হ্যাভ ইট। আমার কথা হচ্ছে একটা সংগঠন যার মধ্যে ইনহেরেন্টলি সুপ্তভাবে ওই কম্পোনেন্টগুলি আছে, জঙ্গিবাদী কম্পোনেন্ট, মৌলবাদী কম্পোনেন্ট, বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধী কম্পোনেন্ট, তাকে আমি পালবো পুষবো কেন? সেখানে আই হ্যাভ টু টেক এ স্ট্রং অ্যাকশন, এবং উইদিন দ্য ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক অ্যান্ড উইদিন দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই, এবং সেখানে একটা ঐক্যমত্য দরকার। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে জামাত যদি ধরেন ডিজলভ হয়ে যায় বা হোয়াট এভার নতুন ফরম্যাটে আসে, যেটা পিয়াস ভাই বললেন, আপনি কিভাবে আটকাবেন? সেটা আপনি আটকাতে পারবেন না, কিন্তু তারা তো ওই চেহারা নিয়ে আসতে পারবে না। সিম্পল অ্যাজ দ্যাট, এক। আর দুই হচ্ছে, জামাত কিন্তু সহিংস রাজনীতি করে। আমি ওকে ট্রিট করার সুযোগ নাই। আপনি যে 8-10টা পলিটিক্যাল পার্টির মতন, অ্যাজ অফ টুডে জামাত কিন্তু নিবন্ধিত পলিটিক্যাল পার্টি। প্রশ্নটা হচ্ছে, তাই যদি হয় তাহলে শান্তিপূর্ণ মিছিল মিটিং গুলো করার তার রাইট আছে, লজিক্যালি এগ্রি, কিন্তু তারা তো শান্তিপূর্ণ মিছিল মিটিং এবং এগুলো করছে না। তারা তো ইন্টেনশনালি অশান্তি ক্রিয়েট করছে, তারা তো পুলিশকে ধরে পিটাচ্ছে, তারা তো চাচ্ছে তাদের যুদ্ধাপরাধের বিচারের যে প্রক্রিয়া চলছে সেটাকে বানচাল করতে। এখন আপনি সিম্পলি একটা জিনিস দেখেন, মুক্তিযুদ্ধের সময় যে হত্যাযজ্ঞ, যে মানবতা বিরোধী অপরাধগুলি হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন প্রেক্ষাপটে এই জিনিস এগোয়নি। 75 পরবর্তী সময় তো মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তি বিভিন্নভাবে মানে আপনার ফুলে ফেপে বড় হয়েছে দেশে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আপনি বাংলাদেশে যারা এই যে বিভিন্ন শহীদ পরিবাররা, তাদের তো দাবি তারা ছেড়ে দেয়নি, যারা ভিক্টিমাইজ হয়েছে তারা তো ছেড়ে দেয়নি। প্রত্যেকটা ঘরে ঘরে আপনি পাবেন 1-2 করে যারা হত্যাকাণ্ডের শিকার, বিভিন্নভাবে এই মানবতা বিরোধী হত্যা, মানে বিভিন্ন ধরনের অপরাধের ভিকটিম। তো তারা তো এই অপরাধের বিচারটা চায়, বাংলাদেশ তো এই অপরাধের বিচার চায়। এখন এই জিনিসটি কিন্তু কেউ প্রতিশোধ চায় না। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ কিন্তু মানুষের দাবি এটা না যে প্রতিশোধ পরায়ণ হয়ে ওরা অন্যায় করেছিল একইভাবে অন্যায় করবো। আমরা একটা লিগ্যাল কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে একটি সভ্য জাতির যেটা করা উচিত, সেই সভ্যতার নিদর্শন স্বরূপ একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এটি যাচ্ছে। সেই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা সহিংসতার মাধ্যমে। তাকে আমি কিভাবে আর 10টা নরমাল পলিটিক্যাল পার্টি নিয়ে আবার আপনার কাছে চলে এসেছি। জি দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সুজন বলছি। জি, খুলনা থেকে। বলুন। আমি মিস্টার আরাফাত সাহেবকে একটা কোশ্চেন করতে চাই। প্লিজ বলেন। আওয়ামী লীগ সরকার হলো আমাদের যুদ্ধ স্বাধীনতার পক্ষের দল, আর জামাত ইসলাম এবং বিএনপি সরকারের ভাষা হলো তারা হলো যুদ্ধ অপরাধীদের পক্ষে, এবং আওয়ামী লীগ সরকার হলো তাদের বিপক্ষে, তাদের বিচার চায়। তাহলে আওয়ামী লীগ সরকার হলো যুদ্ধ অপরাধীদের বিচার চায় যেহেতু, তাহলে তারা কিভাবে 86 এবং 96-এ সেই জামাতের সাথে তারা একত্রতা ঘোষণা করে বিভিন্ন ধরনের আন্দোলন করছে? আপনার প্রশ্নটা আমরা ধরতে পেরেছি, ধন্যবাদ। ভালো প্রশ্ন করছেন, উনি ফোনে থাকলে ভালো হতো। ওনাকে ক্যাটেগরিক্যালি আমি বলে দিতে চাই, 86-এ উনি যেটি বলেছে একাত্মতা ঘোষণা করে আন্দোলন করছে, একত্রতা ঘোষণা করে কোনো আন্দোলন আওয়ামী লীগ ইহকালে কখনো করেনি, 96-এও করেনি।
96-এ আওয়ামী লীগ যেটি করেছে পুরো ব্যাকগ্রাউন্ড আপনি যদি সময় দেন আমাকে ব্যাখ্যা করে আমি আপনাকে ডকুমেন্টারি এভিডেন্স সহ বলতে পারবো। আওয়ামী লীগ তার মতন আন্দোলন করেছে 96-এ। তৎকালীন যে প্রেক্ষাপটটা যেটা ঘটেছিল, আমি জানি না আপনার মনে আছে কিনা, 91 to 96-এ যে বিএনপি গভর্নমেন্ট ছিল, এটা আমি বহুবার বিভিন্ন জায়গায় বলেছি, আওয়ামী লীগ তখন বিরোধী দলে, শেখ হাসিনা ইজ দ্য লিডার অফ দ্য অপোজিশন। জামাত কিন্তু তখন 2001-এর মতন সরকারি জোটের অংশ না, তারা কিন্তু বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বিএনপি এসেছে, কিন্তু জামাত বসেছে বিরোধী দলে, রাইট? তো যখন লাস্ট যেটা সংসদ ওয়াকআউট করলো, এই দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ, যার পর আর ফিরে যায়নি, একটানা আন্দোলন করে বিএনপি ফল করার পরে যে আওয়ামী লীগ 96 ক্ষমতা, তো লাস্ট যে ওয়াকআউটটা করলো সেটার প্রেক্ষাপটটা একটু মনে করে দিতে চাই। সেই ওয়াকআউট করার কারণটি ছিল ফিলিস্তিনে হেব্রন মসজিদে, ইউ রিমেম্বার দ্যাট, রাইট? আমি দেশে ছিলাম না, কিন্তু আমি জানি, ইউ নো, এটা যে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছিল ইসরায়েলিরা। আওয়ামী লীগের ছোট করে আওয়ামী লীগের একজন এমপি এই আপনার এটার জন্য নিন্দা প্রস্তাব আনতে বলে, যখন আনতে বলে তখন নাজমুল হুদা সাহেব তখন বিএনপিতে ছিলেন, উনি দাঁড়িয়ে কটাক্ষ করেছেন যে আওয়ামী লীগের আবার ইসলাম প্রীতি কবে থেকে হবে। এই কটাক্ষে জবাব দিতে যে আওয়ামী লীগ ওয়াকআউট করে বের হয়ে আসে। আওয়ামী লীগ যখন ওয়াকআউট করে বের হয়ে আসে, ইন্টারেস্টিংলি জামাত আওয়ামী লীগকে ফলো করে, এবং আওয়ামী লীগ ওয়াকআউট করে বের হয়ে আসে শেখ হাসিনার নেতৃত্বে, হু ইজ নট দ্য লিডার অফ আওয়ামী লীগ উইদিন দ্য পার্লামেন্ট, শি ইজ দ্য লিডার অফ অপোজিশন, এবং উনি বের হয়ে এসে লিডার অফ দ্য অপোজিশনের যে কক্ষ সেখানে ঢুকে পড়েন, এবং জামাতও ফলো করে এসে ভিতরে ঢুকে পড়ে এবং নিজামী সাহেব শেখ হাসিনার পাশে বসে পড়ে, এবং তখন তারা একটা প্রেস ব্রিফিং অর্গানাইজ করে। আপনি জানেন দ্য ডিফারেন্স বিটুইন প্রেস কনফারেন্স অ্যান্ড প্রেস ব্রিফিং। প্রেস কনফারেন্সে কিন্তু আপনি এজেন্ডা আগে সেট করেন, কারা বসে কথা বলবেন এগুলো সেট করেন। প্রেস ব্রিফিং কিন্তু ইনস্ট্যান্টলি অর্গানাইজ করা হয়। এই যে প্রেস ব্রিফিংটা আওয়ামী লীগের মতন করেছে, জামাত যে ঢুকে পড়লো, এন্ড জামাতে কিন্তু কনস্টিটিউশনাল অ্যাক্সেস আছে বিরোধী দলের সভাকক্ষে, জামাত ইজ পার্ট অফ অপোজিশন, অফিশিয়ালি ঢুকতে পারে, হ্যাঁ, এবং ডেমোক্রেটিক শিষ্টাচারিতার জায়গা থেকে শেখ হাসিনা তো বলতে পারেন আপনি সরে যান, ইউনো। ওই যে ছবি কয়েকটা উঠালো, দ্যাট ইজ দ্য অনলি পিকচার, ইউ ক্যানট শো মি। আমি চ্যালেঞ্জ করেছি, আমরা এই বিষয়ে ব্যাপারে বিতর্ক করব না, আমি জামাতের অন্য দুটো ব্যাপার বলবো। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই। আমরা একটু ছোট্ট করে বললে বিরতির দিকে আপনার কোশ্চেনে আপনার অ্যানসারে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি যে মতো বিরতি আমাকে ইন্টারাপ্ট করেন, আমি থেমে যাব। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবং আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে তারা জানে যে আমি শুধু অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি করি না, আমি ব্যক্তিগত জীবনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিকতার চর্চা করি। কথাটা বলতে হলো এই কারণে যে আমাদের রাজনৈতিক মেরুকরণটা এত স্থূল, আমি যখন জামাতে কনস্টিটিউশনাল স্পেসে নিয়ে আসতে চাই, কিছু লোক বলবে যে জামাতের পক্ষে কথা বলছে, জামাতের লোক। যারা লোকজন দেখছেন তাদের জন্য বলছেন যে আমি একেবারে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বিশ্বাস করি। কিন্তু আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যে জামাত সহিংসতা করছে। আপনি গত 4 বছরের পরিসংখ্যান দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্রলীগ কতটা সহিংসতা করেছে, ছাত্র শিবির কতটা সহিংসতা করেছে। এই সহিংসতার দায় দায়িত্ব শুধু ছাত্র শিবির হাতে দিয়ে দিলে হবে না আর কি। এবং মোহাম্মদ এ আরাফাত, জি, আমরা আলোচনা ছিলাম, বলছিলাম, আমি আবারও বলছি যে আমাকে ডিফেন্ড করার জন্য বলছি না, আমি ব্যাপারটা একটা পার্সপেক্টিভে আনার চেষ্টা করছি। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই আমার যুদ্ধাপরাধী বিচার চাই। আমি চাই আন্তর্জাতিক আইনের আওতায় হোক, কারণ আমি যদি আন্তর্জাতিক আইনের আওতায় এই বিচারটা না করি, আমার মরাল হায়ার গ্রাউন্ড থাকে না। যাদের বিচার করছি তাদের আমরা ওই লেভেলেতে আমরা স্টুপ করতে পারি না। কিন্তু এই বিচারে বিঘ্ন ঘটানোর কাজটা কিন্তু জামাত একা করছে তা কিন্তু না। আপনি পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে শুনেছেন এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তারা, মন্ত্রীরা বলে যে আমাদের শাসনামলী বিচার শেষ হবে? এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চের বলা ব্যাপার, এটা জুডিশিয়াল ব্রাঞ্চের ব্যাপার। বিচার বিভাগ তার নিজের প্রশ্ন আসে এটা যে যারা দীর্ঘদিন ধরে বিচারই করলো না, একটা বিচার করতে উদ্যোগী হলো, সেখানে আন্তর্জাতিক মান হতে হবে, এই শর্তটা দেওয়ার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা? না, আর কার কোনো উদ্দেশ্য আছে কিনা জানি না, কিন্তু আমি খুব স্ট্রংলি মনে করি যে বিচার হতে হলে এটা আন্তর্জাতিক মানেই বিচার হতে হবে। এটা আমি খুব স্ট্রংলি মনে করি। ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু মানে এটা ভাবাবেগের ব্যাপার নয়, কিন্তু এটা ভাবালুতার ব্যাপার নয়, এটাকে একদম লিগাল ডিসকোর্সের মধ্য দিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে। নাহলে কিন্তু আমরা লড়াই হেরে গেলাম। আমি যদি প্রথমে বলি যে আমরা আইন মানবো না, আমরা কিন্তু প্রথমেই যুদ্ধটাতে হেরে গেলাম। আমাদের খুব এগুবার খুব একটা জায়গা থাকবে না। আমাদের বিচারে যে প্রক্রিয়া, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে একটা আইন মানার প্রক্রিয়াও কিন্তু আমরা লক্ষ্য করছি না। সেটা তো বলছি না, আমি তো বলছি না যে আইন মানা হচ্ছে না, সেটা বলছি না। আমি বলছি যে এই যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তারা বলেন যে অমুক তারিখের মধ্যে যুদ্ধ বিচার শেষ হবে, এটা পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে কিন্তু সেটা কিন্তু আপনি আমাকে শেষ করতে দিতে হবে যে এটা কিন্তু বিচার বিভাগে হস্তক্ষেপ না। এটা কথা বল, আপনি কথা বলবেন। জি, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আমি সজল আহমেদ বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমি পিয়াস স্যারকে ধন্যবাদ জানাই। স্যার একটা ভালো কথা বলেছে যে
গত কিছুদিন আগেও ছাত্র লীগের যে মানে ছেলেরা যেভাবে তাণ্ডব চালাইছে এবং শিবিরের ছেলেরা যতটুকু করছে এটা কম্পেয়ার করার কথা বলছে। আসলে একতরফা কোনো কিছু দেখা উচিত না। আমি জিনিসটা আমার ভালো লাগছে। তা আমার কথা ছিল যে এর আগেও তো আওয়ামী লীগ সরকার ইয়েতে ছিল, ক্ষমতায় ছিল, তো তখনও তো চাইলে যুদ্ধ অপরাধীদের বিচার করতে তারা পারতো, কারণ আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা। আমিও কিন্তু চাই যে যুদ্ধ অপরাধীদের বিচার হোক, কারণ যুদ্ধের তাণ্ডবতা ভয়াবহতা এটা আমি কিন্তু জানি, আমার বাবার কাছে শুনেছি। তো আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার তখন কেন করলো না, এখন তাড়াহুড়া করে এই যে বছর, তাদের তো আর একটা বছর আছে, এই যে তাড়াহুড়া করে যে বিচারের কার্যক্রমটা আগায় নেওয়ার চেষ্টা করছে, তাতে কিন্তু আমাদের রাজনৈতিক পরিস্থিতি আরো সংকটময় হয়ে যাচ্ছে এবং দেশ কিন্তু আমাদের দেশের। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা বুঝতে পেরেছি। দর্শক ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আমি বিচার চাই, কিন্তু আমি চাই যে বিচার বিভাগ একটা স্বাধীন প্রতিষ্ঠান, একটা স্বাধীন প্রক্রিয়ার মধ্যে বিচারটা, এক্সিকিউটিভ ব্রাঞ্চে হস্তক্ষেপ করলে বিচারের পেছনে যেই নৈতিক এবং আইনগত ভিত্তিটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আরেকটা উদাহরণ দেই, মন্ত্রীদের উপস্থিতি সমাবেশ থেকে বলা হয় যুদ্ধবিদের ফাঁসি চাই। আপনি যদি বলেন এটা কিন্তু বিচার বিভাগে রাজনৈতিক করা হবে, একজন মন্ত্রী কিন্তু রাজনৈতিক ব্যক্তিও, সে তো তার প্ল্যাটফর্মে গিয়ে আপনি বলতে পারেন বিচার চাই। আপনি যখন বলেন ফাঁসি চাই, ফাঁসি হবে না যাবজ্জীবন হবে এটা বিচার বিভাগ ঠিক করবে, আদালত ঠিক করবে। আপনি কিন্তু বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছেন। আপনি যখন বলছেন আমি ফাঁসি চাই, এটা কিন্তু আপনার দাবি করার কোনো নৈতিক এবং আইনগত অধিকার নেই। ফলে বিঘ্ন ঘটনা ঘটে এটার মধ্যে কত বহুমাত্রিক ব্যাপার আছে। বিঘ্ন কিন্তু আওয়ামী লীগ যে সৃষ্টি করছে না তা কিন্তু না। এক্ষেত্রে একটু আরাফাতের কাছে আমি একটু বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে অন প্রিন্সিপাল আই এগ্রি উইথ পিয়াস ভাই একটা বিষয় যেটা আমি আগেই বলেছি, এটা কিন্তু কোনো প্রতিশোধ নেওয়ার জন্য হচ্ছে না, এটা হচ্ছে বিচার। কাজে বিচারটা বিচারের মতোই হতে হবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, স্বচ্ছ প্রক্রিয়া, সবকিছু। কারণ যে অসভ্যতা এই কিছু লোকগুলি করেছিল, সে একই অসভ্যতা স্বাধীন সভ্য বাংলাদেশ করতে চায় না। স্বাধীন সভ্য আধুনিক বাংলাদেশ ন্যায় বিচারের স্বার্থে, ন্যায্যতার স্বার্থে বিচার প্রক্রিয়া করবে, প্রতিশোধ নেওয়ার জন্য করবে না। কাজে সেই জায়গাতে আমিও কম্প্রোমাইজ করতে চাই না, কাউকে ইনোসেন্ট ভিক্টিমাইজড হোক, আই ডোন্ট ওয়ান্ট ইট। বাট অ্যাট দ্য সেম টাইম বিচার প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, এটি প্রচণ্ডভাবে স্বচ্ছ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু এটা হচ্ছে। দিস ইজ ভেরি ট্রু যে সাম ইন্ডিভিজুয়াল মিনিস্টার্স এবং এই ধরনের কথা বলেছেন, আদালত তাদেরকে সতর্ক করে দিয়েছে। এরা এই কথা বলেছেন, কিন্তু এই কথা বলা তাদের এখতিয়ার নয় অ্যাজ এ মিনিস্টার, কারণ বিচারের এখতিয়ার কমপ্লিটলি ট্রাইব্যুনালের। কোনো মিনিস্টার কোনো এক্সিকিউটিভ থেকে বলার আসলেই কোনো রাইট নাই, কারণ তাদের কোনো এখতিয়ার নাই, ইন্টারভেনশনের সুযোগ নাই, কোনো অ্যাক্সেস নাই এবং বাস্তব অর্থে নাই। কিন্তু তারা পলিটিক্যাল রেটরিক্সের জন্য তাদের পলিটিক্যাল অডিয়েন্সকে এক্সাইট করা, মোটিভেট করার জন্য এসব বক্তব্য দিয়েছে, যেটা আবার ক্রিটিসাইজড হয়েছে এবং আমিও ক্রিটিসাইজ করে আমি একমত যে এক্সিকিউটিভের জায়গা থেকে এটা বলা উচিত না। তবে আজকে আইনমন্ত্রী কিন্তু খুব ক্লারিফাই করে দিয়েছেন আজকে উনি একটা ইয়েতে, যে এক্সিকিউটিভ থেকে কোনো সুযোগ নেই এবং দিনক্ষণ বেঁধে থাকার কোনো চান্স নেই। কিন্তু যেটি হচ্ছে কি, যারা বিচারটি চায় শেষ হোক খুব কুইকলি, তাদের দিক থেকে আবার একটা বড় দাবি যে কবে শেষ হবে, কেন হচ্ছে না, এর উত্তর দিতে যে তারা কখনো কখনো এগুলো বলে ফেলেন। বাট আমি মনে করি সেই বলাটা সঠিক নয়। লিভ ইট অন টু দ্য ট্রাইব্যুনাল। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে এবং এভাবেই চলুক। দু একটি এরকম মন্তব্য করে শুধু শুধু এটাকে প্রশ্নের সম্মুখীন করার দরকার নেই। আরেকটা জিনিস একটু বলি, পিয়াস ভাইয়ের বক্তব্য ব্যাপারটা, ছাত্রলীগ এবং শিবিরের যেটি একজন দর্শক ফোন করে বললেন, এখানে ডিফারেন্স আছে। কিন্তু ছাত্রলীগ বা ছাত্রদল তারা যে কাজগুলি করে দেখেন, এটা কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কোনো একটা বিগার এজেন্ডাকে সামনে রেখে এক্সট্রা জুডিশিয়াল, এক্সট্রা কনস্টিটিউশনাল কোনো প্ল্যান সামনে রেখে এরা করেন। এটা হচ্ছে অন দ্য গ্রাউন্ড লোকাল প্রবলেমস, কিছু মানুষের স্বার্থের দ্বন্দ্ব, এটা নিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজিতে মারামারি, হয়তো ছাত্রলীগের লেবাসে, কখনো ছাত্রদল লেবাসে। এটা এই প্রবলেমটা আমাদের আছে। শিক্ষক হিসেবে আমি এটাকে নিন্দা জানাই যে ছাত্রলীগগুলোর সাথে ইনভলভ, কিন্তু সেটা এক বিষয়। এটার সাথে শিবিরের যে এক্সট্রা কনস্টিটিউশনাল প্ল্যান মাথায় রেখে কনস্টিটিউশনের বিপক্ষে দাঁড়িয়ে বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য যে সহিংসতা প্ল্যান করে যে করা, হিটলিস্ট বানানো, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। ছাত্রলীগের ওই খুচরা যে মারামারি আর শিবিরের যে সহিংসতা এবং সংঘাত এবং যুদ্ধ ঘোষণা করা, চ্যালেঞ্জ করা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীন গণতান্ত্রিক যে ব্যবস্থাকে, এই দুটার মধ্যে গালফ অফ ডিফারেন্স আছে। আমি এটাকে এক করে দেখি না, আমি আমার বিবেচনা এক। আরেকটি বিষয়, আমি ওই দর্শকের আগের কথা ফিরে যেতে চাই। 96-এ উনি আমাকে এভিডেন্স দেখান, 96-এ আওয়ামী লীগ এককভাবে আন্দোলন করেছে, পুরো আন্দোলন এক করছে। উনি বলছে যে যৌথভাবে ঘোষণা দিয়ে, উনি যদি একটা ঘোষণা দেওয়ার রেকর্ড আমাকে দেখাতে পারেন, আই উইল স্টপ স্পিকিং
ইন পাবলিকলি। কখনো কোনো মঞ্চ থেকে যৌথভাবে কোনো ঘোষণা কখনো আসেনি, কোনো জায়গা থেকে প্ল্যাটফর্ম কখনো আসেনি। আওয়ামী লীগ এককভাবে তার মতন আন্দোলন করেছে, জামাতও সেই আন্দোলনে তার মতন করে শরিক ছিল, দ্যাট ইজ অ্যাবসলিউটলি জামাতের ব্যাপার। কিন্তু এই জিনিসটার অজুহাত খাড়া করে আজকে আপনি জামাতকে লিগালাইজ করতে চাবেন, লেজিটিমাইজ করতে, ধরেন আওয়ামী লীগ ভুল করেছিল, লিগালাইজ করবেন, লিগালাইজ বলতে না, আমি বলছি লেজিটিমাইজ বা বৈধকরণ, মানে স্পিরিটে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে বলছি, সেই জিনিসটা মানে এই ছুতা ধরে, ধরেন আওয়ামী লীগ ভুল করেছিল, কথার কথা আমি যদি তর্কটা ধরে নিই, তার মানে কি আপনি এই ভুলটা কন্টিনিউ করবেন? একজন যে এই ধরনের প্রশ্ন আমি বুঝি না, একজন দর্শক বললো যে 96-এ তো আসছিল, করে না কেন? আরে ভাই, আগে করে না, এই জন্য সব করা বন্ধ করে দিবেন ভালো করা? আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এমন কি হতে পারে যে আজকে জামাতের বিরুদ্ধে যেটা বলা হয়, জামাত রাজাকার ছিল, তার যুদ্ধাপরাধীদের নানা রকমের সমস্যাগ্রস্ত একটা দল না, অনেক অপবাদ হোক, একদম লিগালি সে অন্যায় করেছে, সেটা রেকর্ডও আছে, নানান রকম বিচার হয়তো হবে, বিচার হচ্ছে, কিন্তু আবার এরশাদের বিরুদ্ধে তো এরকম স্বৈরাচারের এক ধরনের তকমা আছে, এবং সে আমরা জানি, আমরা দেখেছি চোখের সামনে, সেক্ষেত্রে এরশাদকেও বা আবার একটা পলিটিক্যাল পার্টি নেয়া, ওই একটা হয়তো বক্তব্য আসতে পারে, একটা হয়তো বক্তব্য আসতে পারে, যেটা হচ্ছে যে স্বৈরাচার অবশ্যই নিন্দনীয়, কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করা গণহত্যা, ধর্ষণ আর স্বৈরাচার একই মাপের অপরাধ না, এই যুক্তিটা হয়তো আসতে পারে না। ছাত্রলীগ ছাত্র শিবিরের ব্যাপারে আরাফাত যেটা বলেছে, তার আর্ধেকের সঙ্গে আমি একমত, আর্ধেকের সঙ্গে একমত না। ওই ব্যাপারে একমত যে হ্যাঁ, ছাত্রলীগ ছাত্র দলের এই ভায়োলেন্সগুলো লোকালাইজড, একদম লোকালাইজড মাস্তানবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, ছাত্র শিবিরের একটা লার্জার এজেন্ডা আছে, এই ব্যাপারে আপনি আমার কাছে দ্বিমত পাবেন না। কিন্তু আমি যেটা যে ব্যাপারটা আমি একমত না, এফেক্টটা কিন্তু একই মানুষের উপরে। আমি যখন চাঁদাবাজির শিকার হই, সন্ত্রাসের শিকার হই, টেন্ডাবাজির শিকার হই, আমার কাছে কিন্তু ওইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয় না, যেটা কিন্তু লার্জার এজেন্ডার অংশ নাকি এটা লোকালাইজড অ্যাকশন। আমাকে আমার মাথা যখন ফাটিয়ে দিল, আমার দোকান যখন লুট করলো, এটাকে জয় বাংলা করে বললো না আল্লাহু আকবার বলে বললো, তাতে কিন্তু আমার খুব একটা এসে যায় না, এফেক্টটা কিন্তু একই, ওটাই আমি বলার চেষ্টা করছি। ওইখানে আমি একমত যে অন দ্য গ্রাউন্ড ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের জন্য ইম্প্যাক্ট একই, আই এগ্রি, বাট ফার রিচিং ইম্প্যাক্টে হয়তো ডিফারেন্স থাকবে। মানে আমাদের যে দূরদর্শী অবস্থান, সেখান থেকে জামাত হয়তো অন্য কোনো চিন্তা থেকে এই অ্যাটাকগুলি করে, যেটা ছাত্রলীগ বা ছাত্রদল হয়তো টেন্ডারবাজির জন্য করে, বাস্তবতা হচ্ছে এরকম, মানে এটা উনি বলতে চাচ্ছেন। আমরা একটু আরেকটা বিষয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে বিশ্বব্যাংকের বিষয়ে, যে পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে, এটা নানাভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা শুনছি, একটার পর একটা এই প্রতিশ্রুতি আসতেছে, শুনতেছি, হচ্ছে, হবে। আদৌ কি পদ্মা সেতু বাংলাদেশ এই আমলে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা নিয়ে আমার একমাত্র মন্তব্য এখন, আমি উনি যেটা সবচেয়ে লজিক্যাল মন্তব্য হওয়া উচিত, পুরো বিষয়টি তদন্তাধীন আছে, এবং এই তদন্ত আবার শুধু দুদকের উপরেও নাই, যে দুদকের উপর অনেকের অনেক অনাস্থারক বিষয় আছে যেটা বলে থাকেন। এই তদন্তের প্রতিটি অগ্রগতি আবার বিশ্বব্যাংকের এক্সপার্ট প্যানেলকে অবহিত করতে হচ্ছে। কাজে আমরা ধরে নিতে পারি এই তদন্তটা ক্রেডিবল হচ্ছে। কাজে ক্রেডিবল তদন্তটার সমাপ্তি পর্যন্ত আমরা অপেক্ষা করি, আগে থেকে আসলে কিছু বলার সুযোগ নেই। দর্শকের ফোন নিয়ে তারপর আবার আসি। জি দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ধানমন্ডি থেকে ইফতেখার বলছিলাম। জি বলুন। আমার কোশ্চেন হচ্ছে, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে বিরোধী দলের পক্ষ থেকে এবং বিভিন্ন আলোচকদের কাছ থেকে আমরা শুনে থাকি, বিচারের মানদণ্ডটা আন্তর্জাতিক মানের হওয়া দরকার এবং বিচারের স্বচ্ছতা থাকতে হবে। এখন মানদণ্ডটা কিভাবে আন্তর্জাতিক মানদণ্ডে হতে পারে এবং স্বচ্ছতার ঘাটতি কোথায় আছে, এই ব্যাপারে কেউ কখনো কিছু উল্লেখ করছে না। এই ব্যাপারে আমি একটু মতামত জানতে চাচ্ছি, আসলে কোথায় যেভাবে হবে সেটা হচ্ছে কতগুলো প্রেসিডেন্স আছে। এই প্রথম কিন্তু যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না। ক্যাম্বোডিয়া একদম আমাদের ঘরের কাছে এক্সাম্পল। পৃথিবীতে ইন্টারন্যাশনাল এই যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অসংখ্য প্রেসিডেন্স আছে, ফলে সেগুলো খুব রহস্যময় কোনো ব্যাপার না আর কি, যে কি মানদণ্ড আমরা ব্যবহার করবো আমরা জানি না, এটা কিন্তু ঠিক না। স্বচ্ছতা হচ্ছে না সেটা কিন্তু আমি বলিনি, বরং আমি বলবো যে সরকারের যে প্রসিকিউশন স্ট্র্যাটেজির মধ্যে অসংখ্য ঘাপলা আছে। অত্যন্ত দুর্বল প্রসিকিউশন টিম, সাক্ষী জোগাড় করতে বলে সাক্ষী জোগাড় করতে পারছে না, ঠিক সাক্ষী জোগাড় করতে পারছে না। আমি অমুকের থেকে শুনেছি, ফলে এটা হচ্ছে সরকারি প্রসিকিউশন টিমের দুর্বলতা। আমি স্বচ্ছতার অভাব, আমি কেবল একটাই, এটা কি শুধু এক ধরনের দুর্বলতা নাকি এরকম যে অনেক তথ্য উপাত্ত আগে থেকে পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে, যে কারণে সরকার আসলে বেগ পাইতে হচ্ছে কাজটা করার? তথ্য উপাত্ত নষ্ট করা হয়েছে তো হতেই পারে, কিন্তু আমি মনে করি যে প্রসিকিউশন টিমের মধ্যে কতগুলো, মানে বাংলাদেশের সবচেয়ে দক্ষ আইনজীবীরা এই টিমে কাজ করছেন না। কেউ আমি ব্যক্তিগতভাবে চিনি, রাগ করবেন শুনলে, ব্যক্তিগত অফেন্ডেড হবেন, বাংলাদেশের সবচেয়ে দক্ষ আইনজীবীরা এই টিমে কাজ করছেন না, সেটা হচ্ছে কথা।
আর 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 না, একটা ব্যাপার আমার ক্রিটিক আছে। আমার ক্রিটিক হচ্ছে যে আমি মনে করি যে কোনো আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের নিয়ম আছে। সাদ্দাম হোসেনকে যেটা এখানে করতে বিদেশি আইনজীবী গেছেন, সেখানে আমাদের এখানে কেন দেয়া হলো না, এটা আমার কাছে একটা রহস্য। এটা আমি একটু ক্লারিফাই করি। একটা হচ্ছে এইটা অবশ্য পিয়াস ভাই আমি বলবো আপনাকে, আমাদের দেশের আইন এবং এই ইন্টারন্যাশনাল স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্টের আইনের ভিতরে থেকেই আইনানুগভাবে এটা অ্যাপ্রুভ করা হচ্ছে না, এটা মানে জোর জবরদস্তি করে করা হচ্ছে না, বিষয়টা সেরকম না। এক আর দুই হচ্ছে যে ইফতেখার যে ফোন প্রশ্নটি করেছিল, আমার ধারণা সম্মত সে বলতে চেয়েছে যে স্বচ্ছতার নিয়ে যে প্রশ্নগুলি স্পেশালি বিএনপি থেকে তোলা হচ্ছে বা জামাত ডিরেক্টলি তোলে, ইন্টারন্যাশনাল মানদণ্ডের যে বিষয়গুলি তোলে স্পেসিফিক্যালি, কিন্তু তারা কিছু আমি একটু কোয়ালিফাইড যোগ করতে পারি। যদি আমি যখন স্বচ্ছতার কথা বলি, আমি কিন্তু বলছি না যে স্বচ্ছতা, না আমি আপনার কথা বলছি না, আমি একটু সতর্কতা মেনটেন করি। আপনার বিষয়টা আলাদা, আপনি বলেছেন দিস হোয়াট ইজ ইওর ডিমান্ড, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট যারা সরাসরি ভাবে বলছে স্বচ্ছ হচ্ছে না, পলিটিক্যাল যারা কিন্তু স্পেসিফিকলি বলছে না। ইফতেখার যেটি প্রশ্নটি করলো, আমি এখানে যেটি বলতে চাই যে, এবং পিয়াস ভাই যেটি বললো যে এটা তো প্রথম হচ্ছে না, আরো তো হয়েছে, কাজেই যেগুলো হয়েছে এগুলোর সাথে আমরা মিলিয়ে দেখলে টের পাবো আসলে ইন্টারন্যাশনাল মানদণ্ড মেনটেন করে হচ্ছে না স্বচ্ছভাবে হচ্ছে কি হচ্ছে না। কাজে এটা ভেরি ইজিলি বোঝা যায়, এবং আমার দাবি আমি যতটুকু দেখেছি হচ্ছে। তবে কিছু কিছু হিকাপ যে হচ্ছে না সেটাও না, সেই হিকাপসগুলি হওয়ার মূল কারণ যেটা আমার বিবেচনা, সেটা হচ্ছে যেহেতু দীর্ঘ সময় পার হয়ে যে 40 বছর পরে এসে সহজ ছিল না, এবং এই কাজটি কিন্তু সাধারণ ফৌজদারি মামলার বিচারও না, এটি কিন্তু স্পেশাল একটা ট্রাইব্যুনাল, শুধু ট্রাইব্যুনাল, স্পেশাল বিচার, স্পেশাল অপরাধ, কাজের জন্য স্পেশাল এক্সপার্টিসও লাগে। তো সবকিছু নিয়ে কিছু কিছু হিকাপসের জায়গাগুলো তৈরি হয়েছে, বাট ওভারঅল যে ইন্টেনশন অ্যান্ড যে কমিটমেন্টটা, সেই জায়গাটা আই স্ট্যান্ড বাই দ্যাট, এবং সেই জায়গাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। বাট আই থিংক উই অল ক্যান কোঅপারেট উইথ। আমরা একটু পদ্মা সেতুতে ফিরে আসি। পদ্মা সেতুর বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথার কথা বলছি, তো এই একই দুদকের প্রতি আস্থা রাখার ব্যাপারে আরাফাত আমাদেরকে বললেন। এই দুদক তো একসময় বলেছিল যে, তদন্ত করেই বলেছিল যে কোনো রকমের দুর্নীতি হয়নি, আবার এই দুদক এখন বলছে যে কিছুটা পাওয়া গেছে। তাহলে এই ধরনের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা থাকবে কিভাবে, মানে কিভাবে হচ্ছে? আমি এটা নিয়ে আমি আরাফাতের সঙ্গে আমি একাধিকবার তর্ক করেছি। আমার কয়েকটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে যে আমি সবসময় কোয়ালিফাইটা যোগ করি যে বিশ্ব ব্যাংকের ব্যাপারে কিন্তু আমার অসংখ্য ক্রিটিক আছে। আমি আমার 100 লেভেল স্টুডেন্টদেরকে স্টিগলিটসের গ্লোবালাইজেশন এন্ড ডিসকন্ট্রাস্ট স্পট, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর ক্রিটিক, কিন্তু আমি যেটা একদম প্রথম থেকে বলে এসেছি এবং ওই পজিশন সরিনি, প্র্যাগমেটিক কারণেই বিশ্ব ব্যাংকের সামনে কম্প্রোমাইজ করতে হবে। আমাদের বুঝতে হবে কোন লড়াইটা আমরা করবো, কোন লড়াইটা করবো না। না, দুদক আগে করেনি, এ ব্যাপারে আমি আর আরাফাত তর্ক করেছি, ঝগড়াও করেছি, কিন্তু না, এখন যে করছে সেটাও একটা ইতিবাচক দিক। আমরা অনেক সংবাদের ভিড়ে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সংবাদ হারিয়ে যায়। এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ওরা দীর্ঘদিন ধরে চাচ্ছে, এবং এই আওয়ামী লীগ সরকার 1997 সালে আজকের দিনে এই শান্তি চুক্তি করেছিল। আজকে সন্তুল লামা বলেছিলেন যে আসলে এই যে আমাদের যে চুক্তি হয়েছিল, আওয়ামী লীগ যে আশা আকাঙ্ক্ষা নিয়েছিল, সরকারের বাস্তবায়নের ব্যাপারে সরকারের সদিচ্ছার ব্যাপারে তার সংশয় আছে। কেন এতদিন পরে এখনো কেন বাস্তবায়ন হচ্ছে না, কেন এত সংশয়? এই সমস্যা, এই বিষয়টি নিয়ে আমার পূর্ণাঙ্গভাবে জানা নেই, তবে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নিয়ে আমার সংশয় নেই। সন্তুল লামা সাহেবের আছে, উনি পার্টি টু দ্য হোল ম্যাটার, ওনার সাথেও আমার যথেষ্ট